নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে ভিডিওটা আজকে দেখব আমরা রিটস নিয়ে। মানে রিটস কত রকমের আছে, রিটস কি কি, কোথা থেকে আমরা এসেছি, রিটটাকে আমরা কি কি মানে কোন কোন জায়গায় কোন কোন রিট ইউজ করতে পারে, রিট জিনিসটা অ্যাকচুয়ালি কি, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা দেখব। দেখো, রিট জিনিসটা হচ্ছে একটা, তুমি বলতে পারো একটা রকমের ডাইরেকশানের ওপর, ডাইরেকশানের পাওয়ার, যেটা ডাইরেকশানটা কে দেয়, ডাইরেকশানটা দেয় হচ্ছে কোর্ট, জুডিশিয়ারি ডাইরেকশান দেয় কী করার জন্যে না, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে সেই ফান্ডামেন্টাল রাইটটাকে প্রোটেক্ট করার জন্যে জুডিশিয়ারি ডাইরেকশান দেয়। সেই ডাইরেকশানটা স্টেটের বিরুদ্ধে হতে পারে বা কোনো পার্সোনালের বিরুদ্ধে হতে পারে। সেটা যে পদ্ধতির মাধ্যমে দেয় বা যে যে জিনিসটার ওপর পদ্ধতি, যে প্রসেসটাকে ফলো করে সেটাকেই বলা হচ্ছে রিটস। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 5 রকমের রিটস আছে। 5 রকমের রিটস আমাদের জুডিশিয়ারি ইউজ করে। আর এই রিটসটা ইউজ করার পাওয়ার আছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের কাছে আছে আর্টিকেল 32 এর আন্ডারে। আর একটা আছে হাইকোর্টের কাছে, হাইকোর্টের কাছে আছে আর্টিকেল 226 এর আন্ডারে। ওকে, আর্টিকেল 226 এর আন্ডারে এই রিটসটা ইউজ করার পাওয়ার আছে। এটা তো হয়ে গেল। এবারে হচ্ছে দেখো, রিটসটা আমরা কোথা থেকে পেয়েছি। রিটসটা আমরা পেয়েছি হচ্ছে, রিটসটা নিয়েছি ইংলিশ কনস্টিটিউশন থেকে, এটাকে বলা হয় প্রেরোগেটিভ রিটস। ইংলিশ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি, যেটাকে কি বলা হচ্ছে, প্রেরোগেটিভ রিটস বলা হয়। সেই ওদের ওইখানে বলা হয় প্রেরোগেটিভ রিটস বলা হয়। ওকে, প্রেরোগেটিভ রিটস বলা হয়। সেখান থেকে আমরা বড় করে আমাদের নিজেদের কনস্টিটিউশনে এটাকে ইনক্লুড করেছি। 5 রকমের রিটস হয়। 5 রকমের রিটস কী হয় দেখো, 5 রকমের রিটস হয় বেসিক্যালি। সেটা কি না, এক তো হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, 2 হচ্ছে ম্যান্ডামাস, 3 হচ্ছে স্যাটিউটরি, 4 হচ্ছে প্রোহিবিশন, আর 5 হচ্ছে কোয়ারেন্টো। ওকে, কোয়ারেন্টো এগুলো অ্যাকচুয়ালি রোমান অক্ষরে যাদের ওইগুলো মনে রাখতে সহজ হয় সেগুলো তোমাদের নিজেদের মতো করে মনে রাখতে হবে, কারণ এই টার্মগুলোর কোনো আলাদা কোনো মিনিং নেই। এই টার্মগুলো এই নামেই পরিচিত, আর এই নামটাই তোমাদের মনে রাখতে হবে। ওকে, হয়ে গেল। এবারে দেখো, সেটা দেখব যে এবারে দেখো হাইকোর্ট, আমি তো তোমাদের বললামই যে সুপ্রিম কোর্টও রিট ইউজ করতে পারে আর হাইকোর্টও রিট ইউজ করতে পারে। এবারে দুটোর মধ্যে ডিফারেন্স কিছু কি আছে না, দুটোই হচ্ছে সেম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দেখো, সুপ্রিম কোর্ট হচ্ছে পুরো ইন্ডিয়ার কোর্ট। তা সুপ্রিম কোর্টের যে জুরিডিকশনটা আছে না, সেটা পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গাতে সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইউজ করতে পারে। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে, যদি তুমি কলকাতা হাইকোর্টের বলো, শুধুমাত্র কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল এরিয়াটা আছে, শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যেই সে রিট ইউজ করতে পারে। মানে কি হলো, এরিয়ার জুরিডিকশনটা সুপ্রিম কোর্টের অল ইন্ডিয়া বেসিস, আর যে কোনো হাইকোর্টের তার নিজের স্টেটের যেটুকু এরিয়ার মধ্যে আছে সেইটুকু এরিয়াটাই তার বেসিস হয়ে গেল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কি সে ইউজ করতে পারে। সুপ্রিম কোর্ট হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের যে ভায়োলেশন, তার জন্যই শুধুমাত্র রিট ইউজ করতে পারে, আর্টিকেল 32 এর জন্যে, ফান্ডামেন্টাল রাইটের, আর অন্য কিছুর জন্য কিন্তু রিট ইউজ করতে পারে না। কিন্তু হাইকোর্ট তার আর্টিকেল 226 ইউজ করে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট না, এমনকি এছাড়া আদার যে কনস্টিটিউশনাল রাইট আছে না, তার জন্যও কিন্তু রিট ইউজ করতে পারে। মানে হাইকোর্টে রিট ইউজ করার এরিয়াটা, রিট কোন কোন জিনিসের ওপর ইউজ করতে পারে সেই এরিয়াটা কিন্তু হাইকোর্টের বেশি। ওকে, এবারে 3 নম্বর যেটা পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যদি কেউ সুপ্রিম কোর্টে যায় যে তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, তুমি রিট ইউজ করো বা কোনো কিছু স্টেপ নাও, তাহলে সুপ্রিম কোর্ট সেখানেতে কিন্তু রিফিউজ করতে কিন্তু পারবে না।
সুপ্রিম কোর্ট রিফিউজ করতে পারবে না, সুপ্রিম কোর্টকে রিট ইউজ করতেই হবে। কিন্তু হাইকোর্টকে যদি যায় না কেউ যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, সেখানে হাইকোর্ট চাইলে কিন্তু রিফিউজ করতে পারে, রিফিউজ করতে পারে। ওকে, হাইকোর্ট কিন্তু রিফিউজ করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই রিফিউজ করতে পারবে না। সুপ্রিম কোর্টকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের যদি ভায়োলেশনের জন্য কেউ রিট ইউজ করতে জন্য যায়, তাহলে সুপ্রিম কোর্টকে সেখানে রিট ইউজ করতেই হবে। এটা ঠিক আছে। এবারে দেখো তারপরে যেটা আছে, তারপরে এবারে কোন কোন রিটস করা যায় সেগুলো দেখা যায়। প্রথম রিট আছে কি, হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস এটার মানে যেটা হচ্ছে, এটার মানে হচ্ছে টু প্রেজেন্ট দি বডি অফ, টু হ্যাভ দি বডি অফ। এইটার মেন যেটা জিনিস হচ্ছে, যদি কেউ ইল্লিগাল কারোকে ডিটেকশান করে নেয়, ধরো তুমি গরিব কোনো একটা মানুষ এসে তোমাকে ইল্লিগালি ডিটেকশান করে নিল, ইল্লিগাল যদি কেউ ডিটেকশান করে নেয় না, ইল্লিগাল ডিটেনশন যদি কেউ করে নেয়, তাহলে সেই সময়তে কিন্তু এই রিটটাকে ইউজ করা হয়। মানে কেউ কারোকে ইল্লিগালি ডিটেনশন করতে পারবে না। যদি কেউ ইল্লিগালি ডিটেনশন করে নেয়, তাহলে কী করবে, কোর্ট তাকে অর্ডার দেবে যে যাকে ইল্লিগালি ডিটেনশন করেছো তাকে কোর্টের কাছে প্রেজেন্ট করো। তারপরে কোর্ট সেখানে পরীক্ষা করবে যে তার যে ডিটেনশনটা করেছে সেটা লফুল কি ইল্লিগাল কি অন্য রকম কিছু আছে, সেটা কোর্ট ডিসাইড করবে। কিন্তু যদি কারোকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ কারোকে ডিটেনশন করে রেখেছে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু কোর্ট এখানেতে এই রিটটার ইউজ করে। কিন্তু এই রিটটা কখন ইউজ করা যায় না, যখন কি ডিটেনশনটা হচ্ছে লফুল, মানে হচ্ছে ল হিসাবে মেনে ডিটেনশন হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন যেটা হয় সেটা লফুল হলে করা যায় না। তারপরে আর কি আছে, যদি কোনো কোর্টের অর্ডারে হয়, কোর্টের অর্ডারে তো হয়, তাহলে এখানে মানে এইটা কাজ করবে না। বা আর কি আছে, যদি কন্টেম্প্ট অফ কোর্ট হয়, কন্টেম্প্ট অফ কোর্ট বা লেজিসলেচার হয়, তাহলেও কিন্তু এইটা কাজ করবে না। আর এইটার একটা মেন জিনিস হচ্ছে এই রিটটার, এটা হচ্ছে কিনা বোথ প্রাইভেটের ক্ষেত্রে ইউজ করা যায় প্লাস গভর্নমেন্টের ক্ষেত্রেও ইউজ করা যায়। প্রাইভেটের ক্ষেত্রে ইউজ করার জন্য এই একটাই রিট আছে যেটা প্রাইভেট বডির ক্ষেত্রেও ইউজ করা যায়। ওকে, এটা হয়ে গেল। এবারে তার দ্বিতীয় রিটসটা কী আছে, দেখো দ্বিতীয় রিটস 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ম্যান্ডামাস। এটা কি আছে, ম্যান্ডামাস মানে তুমি এইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে ম্যান্ডেটরি কাজ করতে হবে, ম্যান্ডেটরি জব বা ম্যান্ডেটরি ওয়ার্ক তুমি বলতে পারো, ম্যান্ডেটরি ওয়ার্ক করতে হবে। যদি কেউ কোনো পাবলিক অফিসিয়াল, এটা কার ক্ষেত্রে ইউজ করা যায়, পাবলিক অফিসিয়ালের ক্ষেত্রে। ওকে, পাবলিক অফিসিয়াল যদি তার ম্যান্ডেটরি কোনো কাজ আছে, সেই কাজটা যদি না করে, তাহলে এই রিটটা ইউজ করা হয়। তার মানে যদি ম্যান্ডেটরি তুমি কাজ করো, তোমাকে কাজ করার জন্য নির্দেশ দেবে, সেটাকে এই রিটটাই ইউজ করে। পাবলিক অফিসিয়ালদের যদি ম্যান্ডেটরি কোনো কাজ থাকে, তারা যদি না করে, তাহলে তখন এই রিটটাকে ইউজ করা হয়। এই রিটটার কিছু এক্সেপশান আছে, যেমন এটা প্রাইভেট বডির ক্ষেত্রে ইউজ করা যায় না, প্রাইভেটের ক্ষেত্রে ইউজ করা যায় না, হয়ে গেল। আর কি আছে, আর কি আছে, যখন ডিউটিটা হচ্ছে কিনা যখন ডিসক্রিশনারি, মানে কোনো অপশনাল ডিউটিটা তুমি বলতে পারো অপশনাল, হ্যাঁ, মানে ম্যান্ডেটরি ডিউটি না, ঠিক আছে। আর কার আছে, অ্যাগেনস্ট প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে গভর্নর। এদের ক্ষেত্রে কিন্তু এরা কাজ করুক না করুক, এদের ক্ষেত্রে কোনো রকমভাবে বলা যায় না। আর একটা কি আছে, আর একটা হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এর ক্ষেত্রেও কিন্তু করা যায় না। ওকে, তাহলে কার ক্ষেত্রে করা যায় না, কোনো প্রাইভেট বডির ক্ষেত্রে করা যায় না। যদি ডিউটিটা অপশনাল হয় তাহলে করা যায় না। প্রেসিডেন্ট গভর্নরের ক্ষেত্রে করা যায় না। চিফ জাস্টিস অফ হাইকোর্টের ক্ষেত্রে করা যায় না। এটা হয়ে গেল। 3 নম্বর রিটসটা দেখা যাক। 3 নম্বর রিটসটা আর কিছুই না। 3 নম্বর রিটে কী আছে, 3 নম্বর রিটে আছে প্রহিবিশন। নামটা শুনি তোমরা বুঝতে পারছো যে প্রহিবিশনের মধ্যে কী আছে, কি প্রহিবিট করবে।
কাকে প্রহিবিট করবে? প্রহিবিট করবে এটা কাকে? যে লোয়ার কোর্টকে। যদি তার লোয়ার কোর্টের মনে করো এরিয়া জুরিডিকশন এইটুকু আছে, সেই জুরিডিকশনের যখন তারা বাইরে কোনো কিছু যদি কাজ করতে যায় তখন কি করবে? হায়ার কোর্ট তাকে প্রহিবিট করবে যে তোমার এরিয়ার বাইরে যাচ্ছ তুমি এইখানে দিয়ে স্টপ করো। সেটা ঠিক আছে, লোয়ার কোর্ট। এইটা শুধুমাত্র ইউজ করা যায় কোথায়? এটা ইউজ করা যায় জুডিশিয়াল বডি, জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল, মানে হচ্ছে জুডিশিয়ালের মতো কোয়াসি জুডিশিয়ালের বডি। মানে কিছু ফাংশন আছে কোয়াসি জুডিশিয়ালের, যেমন কোয়াসি জুডিশিয়ালের বডি তুমি দেখো ইলেকশন কমিশন আছে, ফাইন্যান্স কমিশন আছে, এগুলো হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি। তাহলে এটা শুধুমাত্র জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল বডির ক্ষেত্রে ইউজ করা যায়। এটা কোনো প্রাইভেট কারোর কাছে ইউজ করা যায় না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছুতে ইউজ করা যায় না, ঠিক আছে। মানে হচ্ছে কোর্টের হাইকোর্ট, যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাও তার অধিকার কতটা আছে? তার অধিকার আছে কি লোয়ার কোর্টের ওপর। তাহলে শুধুমাত্র তুমি এভাবে মনে রাখতে পারো যে তার হাইকোর্টের অধিকার কত দূর আছে? লোয়ার কোর্টের ওপর। তাহলে শুধুমাত্র লোয়ার কোর্টের ওপরই সে ইউজ করতে পারে। ওকে, হয়ে গেল। এবারে 4 নম্বরে আছে কি? 4 নম্বরে আছে হচ্ছে স্ট্যাটিউটরি। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে টু বি সার্টিফাইড। এটা যেটা অ্যাকচুয়াল মানে সেটা হচ্ছে টু বি সার্টিফাইড। কিন্তু এই মানে দিয়ে কোনো কিছু বোঝা যায় না। এটার মানেটা আমি বোঝাচ্ছি। যদি ধরো কোনো লোয়ার কোনো কোর্ট তার জুরিডিকশন এইটুকু আছে, সে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে, তার এত বড় জুরিডিকশনের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে এই যে এক্সট্রা জায়গাটা হলো সেটা কি করবে? হায়ার কোর্ট কি করবে? হায়ার কোর্ট আসবে, এই রিটটাকে ইউজ করবে। এই রিটটাকে ইউজ করে তার যে বাইরের যে জুরিডিকশনটাকে দিয়েছিল সেটাকে কি করবে? কোয়াশ করে দেবে, মানে হচ্ছে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। ওকে, বাইরের যে জুরিডিকশন, তার এরিয়ার বাইরে যে জুরিডিকশন হচ্ছে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। প্লাস কি করবে? প্লাস হচ্ছে এই কেসটাকে তার নিজের কাছে নিয়ে নিতে পারে, কেসটাকে তার ট্রান্সফার করে নিতে পারে। ওকে, ঠিক আছে। মানে হচ্ছে প্রহিবিশনে কী হচ্ছিল? প্রহিবিশনে মানে হচ্ছিল যে শুধুমাত্র প্রহিবিট করা। স্ট্যাটিউটরি মানে শুধুমাত্র প্রহিবিট প্লাস যেটা খারাপ হয়েছে, মানে যে জিনিসটা তার এক্সট্রা করেছে সেই জিনিসটাকে কোয়াশ করা। ওকে, মানে কি এই যে রিটটা, এটাকে অনেক সময় বলা হয় পোস্টমর্টম। পোস্টমর্টমে কী হয়? পোস্টমর্টমে যে জিনিসটা হয় সেই জিনিসটাই দেখো এই কোয়াশটা করছে, পোস্টমর্টমও বলা হয় এটাকে। ওকে, পোস্টমর্টমও বলা হয়। আর এই যে স্ট্যাটিউটরি প্লাস হচ্ছে যেটা হচ্ছে প্রহিবিশন, এই দুটোকে হচ্ছে সিস্টার রিটও বলা হয়। এই দুটো কারণে অনেকটাই একই রকমের রিট, সেই জন্যই স্ট্যাটিউটরি বলা হয়। আর এই রিটটাও শুধুমাত্র কিনা জুডিশিয়াল বডি, আর একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি, এর ক্ষেত্রেই কিন্তু ইউজ করা যায়, বাকি আর কারোর ক্ষেত্রেই ইউজ করা যায় না। এটা হয়ে গেল। এবারে হচ্ছে তারপরেরটা দেখা যাক। তারপরে কি আছে? তারপরে আছে কোয়ারেন্টো। 5 নম্বরে যেটা আছে কোয়ারেন্টো। এই রিটটার মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি। এইটা অ্যাকচুয়ালি হয় কেউ যদি কোনো পাবলিক অফিসিয়াল লিগ্যালিটি বা পাবলিক অফিসিয়াল, মানে ধরো তুমি কোনো একটা কেউ পাবলিক অফিসের মধ্যে বসেছে, তার লিগ্যালিটিটা চেক করার জন্য এই রিটটাকে ইউজ করা হয়, কোয়ারেন্টো। এই রিটটার একটা আসল মানে মজার জিনিস হচ্ছে যে এই রিটটা যে কোনো কেউ ইউজ করতে পারে, মানে হচ্ছে এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই। মানে হচ্ছে তোমার রিট ভায়োলেট হয়েছে, তোমার কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, শুধুমাত্র যে তুমি যে সুপ্রিম কোর্টের কাছে যে রিট ইস্যু করার জন্য বলবে এমন না। এইটা হচ্ছে তোমার বিহাফে যে কেউ যেতে পারে। ওকে, তোমার বিহাফে যে কেউ যেয়ে সেটাকে রিটটাকে ইউজ করার জন্য বলতে পারে। মানে যার প্রবলেম হয়েছে সেই যে তাকেই যে করতে হবে, রিটটা ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নয়, যে কোনো কেউ যে রিটটাকে ইউজ করতে পারে। হয়ে গেল। এবারে রিট শেষ হওয়ার পরে এবারে যেটা আসছে তারপরের জিনিস, সেটা হচ্ছে আর্টিকেল 33।
আর্টিকেল 33তে কী আছে? আর্টিকেল 33তে বলছে যে আর্ম ফোর্স যেটা আছে, আর্ম ফোর্স তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইট তারা বলতে পারবে না যে তাদের ফান্ডামেন্টাল রাইট কিছু ভায়োলেট হচ্ছে বলে তারা যাচ্ছে, ঠিক আছে? আর্ম ফোর্সের মধ্যে আর্ম ফোর্স হতে পারে, পুলিশ ফোর্স হতে পারে, এমার্জেন্সি সার্ভিস হতে পারে, এইসব সার্ভিসগুলো বলতে পারবে না যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, আমি তো এই কাজটা করবো না, ঠিক আছে? আমার রাইট টু লাইফ ভায়োলেট হচ্ছে, তাহলে আমি কোনো আগুন নেভাতে যাব না, এইরকম কিন্তু তারা কিন্তু বলতে পারবে না। তাদের তাদের কাছে কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে? আর এই পাওয়ারটা কী আছে আর্ম ফোর্সের কাছে, কার কতটা ফান্ডামেন্টাল রাইট থাকবে না থাকবে সেইটার পাওয়ার আছে শুধুমাত্র পার্লামেন্টের কাছে। স্টেটের কাছে কিন্তু পাওয়ারটা নেই, স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু পাওয়ারটা সেটা নেই, ওকে? স্টেট গভর্নমেন্টের কাছে নেই। এটার একটা বেসিক লজিক দেখো, এটার একটা বেসিক লজিক হচ্ছে পার্লামেন্ট করলে কী করবে? পার্লামেন্ট করলে হচ্ছে পুরো অল ইন্ডিয়াতে ইকুয়ালভাবে করবে। আর স্টেট গভর্নমেন্ট করলে কী হবে? স্টেট গভর্নমেন্ট করলে গভর্নমেন্ট স্টেট চেঞ্জ হবে, তাহলে সেখানে কনফিউশনের বেশি চান্স থাকবে। সেই জন্যেই পুরো ভারতে একই রকম লাগু করার জন্য সেই পাওয়ারটা শুধুমাত্র পার্লামেন্টের কাছে দেওয়া আছে, ওকে? এটা হচ্ছে আর্টিকেল 33 নিয়ে। আর্টিকেল 34 কী বলছে? আর্টিকেল 34 বলছে যেখানে মার্শিয়াল ল ইউজ হচ্ছে, মার্শিয়াল ল যেখানেতে অ্যাপ্লাই হচ্ছে সেখানেতে কিন্তু ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হতে পারে। ফান্ডামেন্টাল রাইট যদি কোনো ভায়োলেট হয় তাহলে সে কিন্তু কোর্টের কাছে যেতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল 34 বলছে। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন কিন্তু ফান্ডামেন্টাল এই মার্শিয়াল লটা কী সেটাকে কিন্তু ডিফাইন কিন্তু করেনি, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের যে বেসিক যে ধারণা, সেই ধারণা অনুযায়ী মার্শিয়াল ল হচ্ছে যেখানে হচ্ছে রুল বাই আর্মি। এটা কি করা হয়? এটা করা হয় রিস্টোর দি ল অ্যান্ড অর্ডার যদি কখনো বিগড়ে যায় সেই ল অ্যান্ড অর্ডারকে রিস্টোর করার জন্য এই রুলটাকে চালু করা হয়, এই মার্শিয়াল ল। এবারে দেখো মার্শিয়াল ল যেটা ন্যাশনাল এমার্জেন্সি, মার্শিয়াল লতেও কী হয়? মার্শিয়াল লতেও তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আবার কিছু ভায়োলেট করতে হয়, আবার যেটা আছে ন্যাশনাল এমার্জেন্সি আছে না, ন্যাশনাল এমার্জেন্সিতেও ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? মার্শিয়াল লতে হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, ফান্ডামেন্টাল রাইটকে অ্যাফেক্ট করে, ওকে? আর ন্যাশনাল এমার্জেন্সিতে ফান্ডামেন্টাল রাইট তো করেই, প্লাস যে সেন্টার স্টেট রিলেশন আছে না, সেইটাকেও কিন্তু অ্যাফেক্ট করে। ন্যাশনাল এমার্জেন্সি চ্যাপ্টার যখন পড়বো তখন তোমাদের ডিটেলসে পড়াবো আমি, কিন্তু এখন শুধু মনে রাখো যে ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র এই মার্শিয়াল ল শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, আর যেখানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি ফান্ডামেন্টাল রাইটকে তো ভায়োলেট করেই কিছু না কিছু, তার সঙ্গে কি না এই সেন্টার আর স্টেটের মধ্যে যে রিলেশন আছে সেটাকেও কিন্তু অ্যাফেক্ট করে। 2 নম্বর কী আছে? 2 নম্বর আছে এইটা মার্শিয়াল ল যখন চালু হয় তখন কী হয়? গভর্নমেন্টকে সাসপেন্ড করে দেয়, সাসপেন্ড দি গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে কি কোর্ট আর গভর্নমেন্ট দুটোকেই সাসপেন্ড করে দেয়। আর এটাতে কিন্তু এইরকম হয় না, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সির সময় গভর্নমেন্ট তো থাকে, গভর্নমেন্টের সঙ্গে রিলেশন কিছু চেঞ্জ হয় কিন্তু গভর্নমেন্ট এক্সিস্ট করে সেই টাইমে, আর ল কোর্টও এক্সিস্ট করে, ঠিক আছে? 3 নম্বর কী আছে? এইটা মেনলি কী করা যায়? এটা ইম্পোজ করার কারণ হচ্ছে কি না ল অ্যান্ড অর্ডারকে, তো একটু আগেই বললাম ল অ্যান্ড অর্ডার হচ্ছে রিস্টোর করার জন্য। আর এইটাকে করা হয় কিসের জন্য? এইটাকে করা যায় 3টে কেসে করা যায়। ন্যাশনাল যে এমার্জেন্সি আছে এটাকে 3টে কেসে করা যায়। 3টে কেসের মধ্যে এক হচ্ছে কি না এক্সটার্নাল, যেটা হচ্ছে ওয়ার আছে বা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা হচ্ছে কি আর্ম রেবেলিয়ন। এই 3টে ক্ষেত্রে ইউজ করা যায়, আর বাকি কিন্তু ক্ষেত্রে ইউজ করা যায় না এই ন্যাশনাল এমার্জেন্সিটা, ওকে? আর এই মার্শিয়াল লটা কোনো একটা পার্টিকুলার এরিয়াতেই ইম্পোজ করা হয়, পুরো স্টেটেতে পুরো কান্ট্রিতে কিন্তু ইম্পোজ করা হয় না। আর এইটা কি আছে? এইটা হচ্ছে পুরো কান্ট্রিতেও ইউজ করতে পারে, অল ওভার ইন্ডিয়া করতে পারে বা কোনো পুরো যে জায়গাটা হচ্ছে কোনো পার্টিকুলার এরিয়া সেই জায়গাটাতেই হতে পারে।
আর যেটা মেন যেটা ইম্পর্টেন্ট যেটা মার্শিয়াল লয়ে কিন্তু কনস্টিটিউশনে শুধুমাত্র এই আর্টিকেলই আছে, আর্টিকেল 34, এটা কিন্তু কোনোপুরি ডিটেলসে মেনশন নেই, কনস্টিটিউশনে ডিটেলসে মেনটেন নেই। আর এটা হচ্ছে ন্যাশনাল যে এমার্জেন্সি আছে, ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু ডিটেলসে আছে, ডিটেলসে মেনশন নেই, এটা হচ্ছে ডিটেলসে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে মেন ডিফারেন্স। আর আর্টিকেল 35 কী বলছে? আর্টিকেল 35 আর কিছুই না, আর্টিকেল 35 বলছে, আর্টিকেল 35 যেটা বলছে যে ফান্ডামেন্টাল রাইট নিয়ে যে কোনো কিছু ল বানানোর পাওয়ার কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে, পার্লামেন্টের কাছে আছে, স্টেট লেজিসলেচারের কাছে নেই। ঠিক আছে, এবারে দেখো পার্লামেন্টের কাছে কী কী আছে, ফান্ডামেন্টাল রাইট নিয়ে পার্লামেন্ট কী কী করতে পারে, স্টেট কী কী করতে পারে না, সেই সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। দেখো, একটা হচ্ছে আর্টিকেল যেটা আছে না 16, আর্টিকেল 16 ইউজ করে কী হচ্ছে, আর্টিকেল 16 যখন পড়েছিলাম কি না পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কী বলেছিলাম না, স্টেটের যে ক্রাইটেরিয়া, যে স্টেটের রেসিডেন্ট হতে হবে, রেসিডেন্ট হতে হবে, এই ক্রাইটেরিয়াটা শুধুমাত্র কিন্তু সেন্টার চাইলে ইউজ করতে পারে, যে স্টেটের রেসিডেন্ট হতে হবে কোনো পাবলিক এমপ্লয়মেন্ট করার জন্য, পার্টিকুলার স্টেটের রেসিডেন্ট। এইটা শুধুমাত্র কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে, তেলেঙ্গানাতে আছে, এখন পর্যন্ত অ্যাপ্লাই আছে, বাকি আর কোনো কোনো স্টেটের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। এইটা করতে পারে চাইলে পার্লামেন্ট করতে পারে, স্টেটের কাছে কিন্তু এটার পাওয়ার নেই। 2 নম্বরে কী আছে? 2 নম্বরে আছে আর্টিকেল 32 ইউজ করে যে রিট ইউজের পাওয়ারটা না, রিট পার্লামেন্ট চাইলে রিট ইউজটা কাকে, রিটের পাওয়ার কিন্তু আদার যে কোনো কোর্টকে দিতে পারে, আদার কোর্টকে দিতে পারে। ওকে, যে রিট ইউজ করার পাওয়ারটাকে, যেটা পার্লামেন্ট পারে। 3 নম্বরে কী আছে? 3 নম্বরে হচ্ছে ওই যে বললামই, যেটা আর্ম ফোর্সে আছে, আর্টিকেল 33 আর্ম ফোর্সের জন্য যেটা আছে ফান্ডামেন্টাল, সেটা করতে পারে। আর চারে যেটা আছে মার্শিয়াল ল, 30 করে মার্শিয়াল লয়ের জন্য এটা করতে পারে। ওকে, ঠিক আছে। আর কি পারে? আর পারে হচ্ছে যেটা আর্টিকেল 17 যে আছে না আনটাচেবিলিটি, আনটাচেবিলিটির জন্য কি সাজা হবে সেটা কিন্তু ডিসাইড করতে পারে কিন্তু সেন্টার, পার্লামেন্ট পারে, স্টেট পারে না। আর কি আছে? আর আছে আর্টিকেল যেটা আছে আর্টিকেল 23 যেটা আছে হিউম্যান ট্রাফিকিং, যেখানে ছিল হিউম্যান ট্রাফিকিং, সেটার ক্ষেত্রেও সাজাটা শুধুমাত্র পার্লামেন্ট ঘোষণা করতে পারে, স্টেট কিন্তু পারে না। ওকে, এটা হয়ে গেল। এবার তারপরে যেটা আছে, তারপরে যেটা এইখানেতে বলেছে দেখো, তারপরে আর কিছু নেই, তারপরে যেটা এইখানেতে হিসাবে আছে মার্শাল ল, এইসব তো হয়ে গেল। তারপরে আছে প্রেজেন্ট পজিশন অফ মার্শাল ল হয়ে গেল, এইটা দেখো। তারপরে যেটা আছে যে প্রেজেন্ট পজিশন অফ রাইট টু প্রপার্টি, মানে রাইট টু প্রপার্টির এখন অবস্থা কী। রাইট টু প্রপার্টি আমরা কি জানি না, আর্টিকেল আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, অরিজিনাল কনস্টিটিউশনে কী ছিল, অরিজিনাল কনস্টিটিউশনের একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ছিল আর্টিকেল 31 আন্ডারে। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল রাইট ছিল। তারপরে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটাকে হাঁটিয়ে কী করলো, লিগ্যাল রাইট করলো। লিগ্যাল রাইট করলো কার আন্ডারে? আর্টিকেল 300 এর আন্ডারে। এটা এখন হচ্ছে আর্টিকেল 300A, আর্টিকেল 300 আন্ডারে এখন এটা হচ্ছে লিগ্যাল রাইট। ওইটা হয়ে গেল। এবারে লিগ্যাল রাইট আর কনস্টিটিউশনাল রাইটের মধ্যে ডিফারেন্স, এটা আমি আগের ভিডিওতেই বলেছি যে কী ডিফারেন্স হতে পারে। একটা ডিফারেন্স তো কী হচ্ছে না, কনস্টিটিউশনাল রাইটকে যে কোনোভাবেই অর্ডিনারি মেজরিটিতে কী করতে পারে, সেটাকে কাটেল করতে পারে, মানে হচ্ছে কাটেল করতে পারে। কিন্তু ফান্ডামেন্টাল রাইটের জন্য কী হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটের জন্য স্পেশাল মেজরিটি দরকার হয়, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল রাইটের জন্য কী আছে, কনস্টিটিউশনাল রাইটের জন্য লেজিসলেচার চাইলে যে কোনোভাবেই কাটেল করতে পারে, শুধুমাত্র এটা এক্সিকিউটিভের যে পাওয়ার সেটা থেকেই বাঁচায়। কিন্তু ফান্ডামেন্টাল রাইটে এমনটা না, প্রপার ল বানাতে হবে, প্রপার ল বানিয়ে সেখানে হচ্ছে লটাকে সেখানেই হচ্ছে চালু করতে পারবে, মানে হচ্ছে কাটেল করতে পারবে। এটা হলো। আর একটা কী আছে, এই কনস্টিটিউশনাল রাইট হওয়ার জন্য কী আছে, নো গ্যারেন্টেড কম্পেনসেশন, মানে হচ্ছে গ্যারেন্টি নেই, কোনো কম্পেনসেশন যে দিতেই হবে এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই। ঠিক আছে, এইটা দেখো এইখানে আছে নো গ্যারেন্টেড মানে হচ্ছে কম্পেনসেশনের কোনো ব্যাপার নেই, যেখানে হচ্ছে রাইট টু কম্পেনসেশন, যদি তুমি সঠিক দাম না পাও তাহলে তোমার কাছে কিন্তু কোনো
থাকবে না, চান্স থাকবে না যে তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে চলে যেতে পারো, সেখানে তুমি কিন্তু করতে পারবে না। আর এটা হলে কি ফান্ডামেন্টাল রাইট যেটা ভায়োলেট হলে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, কিন্তু এই কনস্টিটিউশনাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে তুমি সুপ্রিম কোর্টের কাছে ডাইরেক্টলি যেতে পারবে না। হ্যাঁ, তুমি হাইকোর্টের কাছে যেতে পারো, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ডাইরেক্টলি পারবে না। ওকে, কিন্তু এই যে গ্যারান্টি কম্পেনসেশন না, এর জন্য দুটো প্রোটেকশান আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছে। একটা কি দিয়েছে, মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে মাইনরিটি ইনস্টিটিউশনের যে এডুকেশনাল ইনস্টিটিউশনের যে প্রপার্টি আছে সেটাকে স্টেট চাইলে অ্যাকোয়ার যদি করে তাহলে তার প্রপার যেটা অ্যাকচুয়াল কম্পেনসেশন হয় সেটা দিতে হবে। এটাকে অ্যাড করা হয়েছে এটাকে অ্যাড করা হয়েছে 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ওকে, 1978-এ এটা হয়ে গেল। আর একটা কী আছে, যদি কোনো পার্সনের চাষের জমি হয়, কাল্টিভেশনের যদি জমি হয় আর সেটা যদি লিমিটের মধ্যে হয় তাহলেও সেখানে কিন্তু প্রপার কম্পেনসেশন দিতে হবে। এটা হয়ে গেল, এটা হচ্ছে মেন জিনিস। এবারে দেখো আর্টিকেলের যেটা এক্সেপশন কী আছে, মানে আর্টিকেল 31-এর 3টে ভাগ আছে। আর্টিকেল 31A, 31B আর 31C। 31 এর মধ্যে কী আছে, 31 এর মধ্যে যেটা আছে, 31 এর মধ্যে এই যে প্রপার্টি নিয়ে যে আছে না, প্রপার্টি নিয়ে এই যে কম্পেনসেশন দিতেই হবে না দিতেই হবে এইসব জিনিসগুলো আছে আর্টিকেল 31 এর মধ্যে। ওকে, আর্টিকেল 31B যেটাকে অ্যাড করা হয়েছিল ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এর মধ্যে, ঠিক আছে, এইটার মধ্যে অ্যাড করা হয়েছিল। আর এইখানে কিছু কি বলা হয়েছে, এইটার মধ্যে দেওয়া হয়েছিল 9th শিডিউলের মধ্যে যে অ্যাক্ট থাকবে, যে কোনো যদি কোনো অ্যাক্ট 9th শিডিউলের মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে সেটা কী হবে না, কোর্টের যে জুডিশিয়াল রিভিউ যে আছে না, কোর্টের জুডিশিয়াল রিভিউ পাওয়ার থেকে সেটা বঞ্চিত হয়ে যাবে, মানে কোর্ট চাইলেও সেটা জুডিশিয়াল রিভিউ করতে পারবে না। এটা কি অ্যাকচুয়ালি এটা এসেছিলো যে প্রথমে কনস্টিটিউশন চালু করার মধ্যে সেন্টার মানে পার্লামেন্ট আর হচ্ছে জুডিশিয়ারির মধ্যে ওই দ্বন্দ্ব লেগেই থাকতো, সেই যাতে পার্লামেন্টের সবাই দেখাতে চাইছে যে পার্লামেন্ট তার পাওয়ার বেশি কি জুডিশিয়ারি তার পাওয়ার বেশি, সে একটা দ্বন্দ্ব লেগে থাকতো। সেই দ্বন্দ্ব থেকে পার্লামেন্ট নিজেকে এগিয়ে রাখার জন্য এই অ্যাক্টটা নিয়ে এসেছিলো। এই অ্যাক্টটার মধ্যে একটা শিডিউল তৈরি করেছিল, নতুন শিডিউল, যেটা হচ্ছে 9th শিডিউল। এটার মাধ্যমে বলেছিল কি 9th শিডিউলে কোনো অ্যাক্ট ফেলে দিলাম, মনে করো তুমি কোনো প্রপার্টি নিয়ে একটা অ্যাক্ট বানালো, সেটা 9th শিডিউলে রেখে দিল, তাহলে 9th শিডিউলে কোনো অ্যাক্ট প্লেস করে দেওয়া মানে এটাই যে সেই অ্যাক্টটাকে আজ কোর্ট চাইলে জুডিশিয়াল রিভিউ করতে পারবে না, মানে সেটা যদি ইলিগালও কিছু হয় তাহলেও কিন্তু মানে কনস্টিটিউশনের বাইরেও যদি কিছু হয় তাহলেও কিন্তু সেটা কিন্তু কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে 2007-এ আইআর কোহেলো কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কী বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে 1973 পর থেকে যত অ্যাক্ট হয়েছে, মানে কেশবানন্দ ভারতীর পর থেকে যত অ্যাক্ট হয়েছে সমস্ত অ্যাক্টকে কোর্ট কিন্তু রিভিউ করতে পারে। তাতে তুমি 9th শিডিউলে রেখে দাও, তাতে তুমি যে কোনো নতুন শিডিউল বানাও, কিন্তু কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারে। এটা হচ্ছে আইআর কোহেলো কেসের জাজমেন্টে বলেছিল। আর 31C এর মধ্যে কী আছে, 31C এর মধ্যে বলছে যদি কোনো অ্যাক্ট 39B আর 39C, এটা ডিপিএসপির 39B আর 39C কে চালু করার জন্য লাগু করার জন্য কোনো অ্যাক্ট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা আর্টিকেল 14 আর আর্টিকেল 19কে যদি ভায়োলেটও করে তাহলেও সেটা লিগ্যাল হবে। মানে এইখানে যদি এই দুটো অ্যাক্ট আর্টিকেল 39B আর 39C যদি চালু করার জন্য কোনো কিছু যদি নিয়ম নিয়ে আসতে হলো, ধরো সেই নিয়মটা কী হলো, আর্টিকেল 14 আর আর্টিকেল 19কে ভায়োলেট করো, তাহলেও কিন্তু সেইটা লিগ্যালই হবে, সেটা কিন্তু ইলিগ্যাল হবে না। এইখানের মাধ্যমে কি হয়েছে না, এই অ্যাক্টের মাধ্যমে দিয়েছে যে ডিপিএসপি যে ফান্ডামেন্টাল রাইটের থেকে বড় মানে বেশি, সেইটাকেই দেখানোর চেষ্টা করা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। এবারে 39B এর মধ্যে কী আছে, 39B এর মধ্যে আছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল আছে 39B এর মাধ্যমে। আর 39C এর মধ্যে আছে অ্যাভয়েডিং কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, মানে একই জায়গাতে কনসেন্ট্রেশন, কিছু মানুষের কাছে কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে ওয়েলথের যত প্রপার্টি আছে সেটাকে রোকার চেষ্টা করা হচ্ছে এই আর্টিকেল 39C এর মধ্যে আছে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে দেখো আর কিছু নেই, আর যেটা নেই এছাড়া ক্রিটিসিজম তোমাদের পড়তে হবে না, ক্রিটিসিজমে কোনো ইম্পর্টেন্ট নেই, কোনো পরীক্ষার জন্য ক্রিটিসিজম করে না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস।
ক্রিটিসিজম করলে কী হবে। এবারে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের সিগনিফিকেন্স কী আছে, ফান্ডামেন্টাল রাইটের সিগনিফিকেন্সটা কী আছে। দেখো, ফান্ডামেন্টাল রাইট তো একটা হচ্ছে বেডরক ডেমোক্রেটিক সিস্টেমে। যদি তোমার ফান্ডামেন্টাল রাইট না থাকে তাহলে গভর্নমেন্ট যে কোনো জিনিস করতে পারে, যা চাইবে তাই করতে পারে, তাহলে হচ্ছে এই ডেমোক্রেটিক সিস্টেমটাই থাকবে না, ঠিক আছে। সেই জন্য হচ্ছে এটা হচ্ছে একটা বেডরক, ঠিক আছে। এইটা কি না, এইটা একটা যে মানুষকে মানুষের মতো যেটা বাঁচার জন্য মোরাল প্রোটেকশান, মেটেরিয়াল প্রোটেকশান প্লাস মোরাল প্রোটেকশান, মানে হচ্ছে মানুষের মতো ডিগনিটি নিয়ে বাঁচার যেটা উপায়, সেটা কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট বলেছে। দেখো, ইন্ডিভিজুয়াল লিবার্টি ওয়ার্কার এইসব নিয়ে বলেছে, মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে রুল অফ ল বানানো, মানে হচ্ছে কনস্টিটিউশন যে মেন কনস্টিটিউশনে যে কনস্টিটিউশনের ওপর পুরো দেশ চলছে সেটাকে বানানোর জন্য এই ফান্ডামেন্টাল রাইটটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এইটা না থাকলে কী করতো, গভর্নমেন্ট মেন হয়ে যেত, গভর্নমেন্ট তার নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু করতো, তার ফলে হতে যে কনস্টিটিউশনের কোনো ভ্যালু থাকতো না। সেটা হচ্ছে রুল অফ ল সেটাকে প্রতিষ্ঠা করে। আর কি আছে এটা, আর যেটা দেখো, এটা মাইনরিটিদের প্রোটেক্ট করেছে, মাইনরিটিদের প্রোটেক্ট করে, তারপরে যারা লোয়ার কাস্ট আছে তাদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে। আর কাকে কী করে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে জাস্টিস দেয়, প্রপার জাস্টিস, সোশ্যাল জাস্টিস দেয়। সোশ্যাল জাস্টিস বলতে কি, সোসাইটির ক্ষেত্রে যেটা যেমন হচ্ছে আনটাচেবিলিটি একটা সোশ্যাল প্রবলেম, তাহলে সেখানে ক্ষেত্রে একটা জাস্টিস দেয়। আর এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে যে পিপলকে ফ্রিলিভাবে মোটিভেট করে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে পার্টিসিপেট করার জন্য, এটা মোটিভেট করে। ওকে, এটা দেখো, এইটা হচ্ছে একটা মেন জিনিস, ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল। ওকে, ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল। আর এটা হচ্ছে ফাউন্ডেশন স্টোন সোশ্যাল ইকুয়ালিটির ক্ষেত্রে, এটা ফান্ডামেন্টাল স্টোন। ওকে, এরপরে দেখো আর কি আছে, রাইট আউটসাইড পার্ট 3। পার্ট 3তে কী আছে, এটা তো আছে ফান্ডামেন্টাল রাইট। এইটাকে কী বলা হয়, এটাকে কনস্টিটিউশনাল রাইট বলা হয়। এই পার্ট 3-র বাইরে যে রাইটগুলো আছে সেগুলো কিছুটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে তবুও, যদিও কিছু ডিফারেন্সও আছে, কিন্তু তার মধ্যে কিছুটা পাওয়ার আছে। সেগুলো কী কী, সেগুলো হচ্ছে আর কিছুই না, 3টে আছে, এরকম 3টে আছে। তার মধ্যে আছে একটা হচ্ছে আর্টিকেল 265, 300A আর 301, ঠিক আছে। 265-র মধ্যে কী আছে, নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল, মানে ল যদি না বানে তাহলে কোনো রকম ট্যাক্স কিন্তু কারোর কাছে নেওয়া যাবে না। ট্যাক্স তখনই কালেক্ট করা যাবে যখন প্রপার কোনো ল থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল। আর 265-র আন্ডারে আছে। 300-এর আন্ডারে কী আছে, ওই তো রাইট টু প্রপার্টি আছে। 301-এর আন্ডারে কী আছে, 301-এর আন্ডারে বলছে ট্রেড কমার্স ইন্টারকোর্স থ্রুআউট দি টেরিটরি অফ ইন্ডিয়া ইজ ফ্রি, মানে ট্রেড করার পাওয়ার, ট্রেড করা হয়ে গেল, কমার্স করা, কোনো ব্যবসা করা হয়ে গেল, সেটা পুরো ভারতের যে কোনো জায়গায় তুমি করতে পারো, সেটা ফ্রি হবে। ওকে, এটা আর কি, মানে কিছু ফান্ডামেন্টাল রাইটের বাইরে আরও এক্সট্রা কিছু রাইট দিয়েছে, আরও আমাদের ফান্ডামেন্টাল রাইটের এরিয়াটাকে ইনক্রিজ করার জন্য। এই 3টে রাইট আছে, এই 3টেকে মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমনকি পার্টটাকেও মনে রাখার চেষ্টা করবে। পার্ট 12-এ 2টো আছে, আর এই লাস্টেরটা আছে পার্ট 13-এ। ওকে, আজকে এই ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এবারে যদি তোমাদের কোনো রকমের কোনো কোশ্চেন বা ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। কারণ ফান্ডামেন্টাল রাইট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। ফান্ডামেন্টাল রাইটটা তুমি যদি ঠিকঠাকভাবে না পড়ো তাহলে তুমি এমসিকিউ কিন্তু করতে পারবে না। কারণ এখান থেকে তুমি যে পরীক্ষা দাও, তুমি ইউপিএসসি দাও, WBCS দাও, যে কোনো পরীক্ষা দাও, বা তুমি রেল দাও, এনটিপিসি দাও, যে কোনো পরীক্ষা দাও, এই ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু এমসিকিউ আসবে। এটা কেউ কোনো জায়গা থেকে হাঁটাতে পারবে না। আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি যতটুকু বুঝেছি সেইভাবে সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।